টানটানা চলে এসেছি আবার আমি একটা নতুন কেকের ভিডিও নিয়ে, নতুন একটা ইউনিক কেকের টিউটোরিয়াল নিয়ে। আজকের কেক ভলক্যানো কেক, ভীষণ কালারফুল এবং ব্রাইট একটা বার্থডে কেক। তো চলো দেখে নিই স্টেপ বাই স্টেপ কী করে আমি কেকটা করেছি। তবে তার আগে যারা চ্যানেলে নতুন তাদের জন্য ইউ আর ওয়াচিং দ্য ক্রিমি টেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদের জন্য একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না, কারণ ইটস ফ্রি ফ্রি ফ্রি। এখানে নিয়েছি 1 পাউন্ডের ডল কেকের মোল্ড, তার মধ্যে চকোলেট স্পঞ্জ তৈরি করে নিয়েছি আমি। তোমরা চাইলে 6 ইঞ্চি আর 4 ইঞ্চির মোল্ডেও চকোলেট স্পঞ্জ তৈরি করে নিতে পারো। ডল কেকের মোল্ড অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই। আমরা এখানে টোটাল 4টে লেয়ারে স্পঞ্জটাকে কেটে নেব। তো তোমরা 4 ইঞ্চির মোল্ডে 2টো লেয়ার কেটে নেবে আর 6 ইঞ্চির মোল্ডে করা স্পঞ্জটাকে 2টো লেয়ার কেটে নেবে, টোটাল 4টে। 6 ইঞ্চির মোল্ডে করা যে স্পঞ্জটা থাকবে সেই স্পঞ্জটাকে তোমরা একদম নিচে দেবে, আর 4 ইঞ্চির যে মোল্ডে করা স্পঞ্জ থাকবে সেই 2টো লেয়ারকে তোমরা আপার পোর্শনে দিয়ে দেবে, তাহলেই চলে আসবে। আর ট্রিমিংটা তো স্টেপ বাই স্টেপ তোমরা আগে দেখতেই পাবে আমি কি করে ট্রিমিংটা করেছি। যেহেতু ডল কেকের মোল্ডে আমি স্পঞ্জটা করেছি, অলরেডি আমার স্পঞ্জটা ডোম শেপ হয়েই এসছে, তো ট্রিমিং সেইভাবে অতটাও করতে হবে না আমার। তবে 4 ইঞ্চি 6 ইঞ্চির মোল্ডে করলেও ওটা ইজি, মানে ট্রিম তোমরা ইজিলি করে নিতে পারবে। সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে ট্রিমিংটা আমি কিভাবে করেছি। এখানে আমার 4টে লেয়ার কাটা শেষ। লেয়ারগুলো খুব একটা পাতলা করিনি, একটু মোটা রেখেই করেছি। এখানে যে নিচের লেয়ারটা সেটাকে সরিয়ে দেব, এরপরে সেকেন্ড লেয়ার এবং থার্ড আর ফোর্থ লেয়ারটাকে একটু কাটিং করে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম টার্ন টেবিলে, মিডিলটায় নিয়ে নেব একটা কুকি কাটার দিয়ে এবার কাট করে নেব। এই সাইজের কুকি কাটারটাই আমার এই স্পঞ্জের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা তোমাদের স্পঞ্জের এই ফ্ল্যাট লেভেলে বসিয়ে দেখে নেবে যে ওই কুকি কাটারটাই অ্যাডজাস্টেবল কিনা। মানে আমি বলতে চাইছি সেন্টারটা বেশি বড় হোল করব না আমরা, একটা মিনিমাম যেটাতে চকলেটস ঢালার পরেও তার বাইরে কিছুটা স্পেস থাকে, মানে মাউন্টেনটা বোঝা যায় কিছুটা স্পেস রেখে। তো এই সাইজের কুকি কাটারটা আমার লেগেছে। এরপরে বাকি যে নিচের 2টো লেয়ার রয়েছে সেখানেও একইভাবে মিডিল পার্টটা স্পঞ্জটা আমি কাটার দিয়ে কেটে নেব। খুব ইজি, মাঝখানটা এরকম চেপে বসাবে আর হাতটা হালকা হাতে টুইস্ট করবে, মানে বেশি জোরে করবে না, তাহলে স্পঞ্জটা কিন্তু সাইডগুলো ভেঙে যেতে পারে। এভাবে বসিয়ে নিয়ে হালকা টুইস্ট করে নিলেই দেখবে আলাদা হয়ে আসবে। এই স্পঞ্জটাও আমাদের কাজে লাগবে, এই জন্য আমরা আলাদা সরিয়ে রাখলাম। এরপরে দেখে নেব যে 3টের হোলটা একই লেভেলে আছে কি না। যেহেতু মাপ নিয়েই করেছি তবু দেখে নেওয়া ভালো। এই যে একই লেভেলে আমার এসে গেছে, সরিয়ে দেব। তার নিচে যে লেয়ারটা ছিল তার মধ্যে আমি কাট করিনি। এবার প্রশ্ন হতেই পারে, দিদি তুমি কাট করলে না কেন? কারণ কাট না করার একটাই কারণ, একদম লাস্ট পার্ট অবধি চকলেট বেসে গড়িয়ে পড়ুক সেটা আমরা চাইছি না। লাভাটা আপার পার্টে যেই নাইফ দিয়ে কাট করবে ওই অংশ থেকে যাতে বেরিয়ে আসে, আর নিচটা দিলে স্পঞ্জটা সোক করে নেবে, তো লিকুইড ভাবটা অতটা থাকবে না। সেই জন্যই আমি শুধু আপার পার্টটাই করেছি, নিচের পার্টটাতে হোল করিনি। এবার সুগার সিরাপ দিয়ে একদম যেটা নিচের পার্টের স্পঞ্জ ছিল সেটাকে সোক করে নিয়েছি। তারপরে দিয়ে দেব চকোলেট হুইপ ক্রিম। চকোলেট হুইপ ক্রিম কী করে করতে হয় তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, সেটা তোমরা চেক আউট করে নিতেই পারো। আমি লিংক দিয়ে দেব এই ডেসক্রিপশান বক্সে, দেখে নিও। এবার হচ্ছে আমাদের ক্রিমটাকে সমান করে ছড়িয়ে দেওয়া, আর কি যেটা মোদ্দা কথা, সমান করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে এর ওপরে দিয়ে দেবো চকোলেট গানাশ বা চকোলেট সিরাপ। চকোলেট সিরাপটা আমি 1:2 রেশিওতে করেছি, যেটা ডার্ক গানাশের ক্ষেত্রে হয়ে থাকে 1 ভাগ ফ্রেশ ক্রিম আর 2 ভাগ ডার্ক কম্পাউন্ড। এভাবেও এটাকেও সমানভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে দেব আমরা চকো চিপস। সেটা তোমরা হোয়াইটও দিতে পারো, ডার্কে দিতে পারো, তোমাদের ইচ্ছা, বা কাস্টমারের যদি কোনো উইশ থাকে, দুটো একই হয়, তবু আমি এখানে ডার্কটাই দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারটা দিয়েও একই প্রসেসিংয়ে রিপিট হবে, মানে সুগার সিরাপ দিয়ে সোক করব, দেন আমি চকোলেট হুইপ ক্রিম দেব, চকোলেট সিরাপ দেব, চকো চিপস দেব, সেম, মানে ক্রাম কোটিংয়ের প্রসেস সেমই থাকে। এখানে দেখানোর একটাই কারণ যে এই স্টেপগুলো আমি কেন স্কিপ করলাম না, ভিডিওতে না দিলেও হতো, তোমরা চাইলে স্কিপ করেও দেখে নিতে পারো, কিন্তু আমি দেখানোর একটাই কারণ, এই যে এখানে আমি লেভেল করছি,
তার মাঝে মাঝে কিন্তু মাঝখানের হোলটাকেও ক্রিম দিয়ে কভার করছি, যাতে ওই হোলটাতে ক্রিমটা দিয়ে ঢেকে না যায়। সেই জন্যই এই স্টেপগুলো দেখানো, যে এক একবার এক একটা লেয়ার করব, ক্রিম দেব, সিরাপ দেব, চকো চিপস দেব, আর সেই সাথে লাস্টে স্প্যাচুলা দিয়ে মাঝখানটা গানাশ দিয়ে আমি কোটিং করে হোলটাকে অ্যাজ ইউজুয়াল রাখবো, যেটা হোলটা যাতে ঢেকে না যায়, সেটার জন্যই স্টেপটা দেখানো। থার্ড লেয়ারটাও দিয়ে দিলাম। থার্ড লেয়ারটা দিয়ে একই প্রসেস ফলো করব, যেটা আগের দুটো স্টেপের ক্ষেত্রেও দেখেছো তোমরা, সেটাই আবার ফলো করছি এখানে। কেকটা করতে গিয়ে পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে, যেহেতু আমি নিজে ইউনিক কেক একটু পছন্দ করি। আমার চ্যানেলেও দেখতে পাবে নর্মাল, এমনি নর্মাল কেক আমি খুব একটা করি না, বা আমার কাছে সত্যি কথা বলতে অর্ডার আসেও না। সেটা আমার লাকই বলতে পারো, বা আমার কাজের এক্সপিরিয়েন্সও বলতে পারো। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার অর্ডারই আসবে একটু হাটকে কেক, ফন্ডেন্ট ওয়ার্কের একটু হাটকে হবে, ডেকোরেশনটা একটু ইউনিক হবে, সেরকমই কেক আসে আমার কাছে সচরাচর। তো আমার করতেও ভালো লাগে। টেনশান তো থাকেই, টেনশান তো থাকবেই যতক্ষণ না কাস্টমারকে ডেলিভারি করতে পারছি। তবে এই কেকটা করে সত্যি আমি হ্যাপি এবং স্যাটিসফাইড। যেটা চেয়েছিলাম বা যেটা কাস্টমারের ডিমান্ড ছিল, যে একটা বাচ্চা ছেলে আমার কাছে ডিমান্ড করেছিল, মানে যার বার্থডে, যে আন্টি আমাকে এরকম করে দিতে হবে লাভা কেক, মানে লাভা উপরে দিয়ে থাকবে, কেকটা কাট করলে ভেতর দিয়ে লাভা দেখা যাবে, বেরোবে। তো সেই উইশটা যে আমি ফুলফিল করতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক। এরকম একটা হোল দেখতেই পাচ্ছ, এরকম একটা হোল তৈরি হবে, এবং হোলটা আমি অনেকটাই ডিপ হয়েছে। এবার এইটাকে আমি স্প্যাচুলা দিয়ে ভেতরটা ক্রিম দিয়ে ফ্রস্টিং করে দিয়েছি। আউট কোটিং একটা দিয়ে দিয়েছি, যেটা না দিলেও চলতো, করার পর আমার মনে হয়েছে ক্রাম কোটিংটা না করেই কাট করলে ভালো হতো, ক্রিম কিছুটা ওয়েস্ট কম হতো। যাই হোক, তো ক্রাম কোটিং করার পরে এবার শেপটা করে নিচ্ছি। একটা নাইফ নিয়ে এরকম করে মাউন্টেনের শেপ আমরা একটা এনে নেব। সেটা তোমরা নিজেরা কেকের কাটতে কাটতেই বুঝতে পারবে কোন জায়গাটা। আমি যেটা বেসের দেখবে যে কোনা পার্টটা রয়েছে, ডায়াগোনালি পার্টটা, সেই জায়গাটাই কোনাটা রেখেছি। আর প্লেন যেটা জায়গাটা, সেই জায়গাটায় কিছুটা ওয়েভি আনবো বলে পাহাড়ের, ওই জায়গাটা সমানভাবে এভাবে কেটে নিচ্ছি। 4টে কোনা রাখবো, 4টে ফ্ল্যাট সাইড রাখবো। এটাই হচ্ছে আসল কথা, আমাকে মাউন্টেন বানাতে হবে। তো পুরো ডোম শেপ দিয়ে পাহাড়ের শেপ যতটা ভালো লাগতো, তার থেকে বেটার মনে হলো যে কর্নারটা যদি একটু কোনা রাখি সুচলো টাইপের, আর মিডিলটা যদি একটু রাউন্ড ওয়েভি রাখি, সেটা একটু বেশি আই ক্যাচিং হবে, দেখতে বেশি ভালো লাগবে। ওপর থেকে ওরকম রাউন্ড করে কেটে নিয়ে নিচ অবধি আনবো। আর যারা ডল কেকের মোল্ডে করনি, তাদের জন্য যেটা, তোমরা ওপরে যেহেতু তোমরা 4 ইঞ্চির কেক স্পঞ্জ দিচ্ছ আর নিচে 6 ইঞ্চির কেক স্পঞ্জ দিচ্ছ, এরকমই হবে। এবার যে স্পঞ্জটা আমরা রেখেছিলাম কাট করে মাঝখান থেকে, আর সাইডে যেটুকু বেরিয়েছিল, সেটার সাথে কিছুটা গানাশ মিশিয়ে সেটাকে একটা মণ্ড তৈরি করে নেব। খেয়াল থাকে যেন কাজ শুরুর আগে এবং কাজের মাঝে হাত পরিষ্কার রাখাটা ম্যান্ডেটরি। এটা আমি নিজেও পার্সোনালি ভীষণ করে থাকি, তোমরাও করো। আর যদি গ্লাভস ইউজ করো তো ওকে। আমার কাছে আসলে আমি গ্লাভস পরে ঠিক কমফোর্টেবল না, আমার ঠিক কমফোর্ট লাগে না, সেই জন্য আমি গ্লাভস ইউজ করি না। তবে হাত পরিষ্কার সব সময়, মানে প্রতিটা স্টেপে স্টেপে আমি হাত ধুই আর কাজ করি, হাত ধোবো কাজ করব। মানে তোমরা আমার হাতটা ফলো করলেও বুঝবে, সব সময় দেখবে জলে ভেজা, মানে আমি হাত ধুয়ে এসেছি সবে, ওপরটা এখনও ভেজা রয়েছে, এরকম টাইপের। যাই হোক, এবার যেটা করব, কর্নার পার্টটা যেটা সুচলো রাখতে চেয়েছিলাম, সেখানে এই কেকের যে পেস্টটা বানিয়েছি গানাশ দিয়ে, সেইটা দিয়ে হালকা হাতে তৈরি করে নেব। এক্ষেত্রে কিন্তু কেকটা একটু নড়তে পারে, তাই টার্ন টেবিল আর বেসটা কিন্তু শক্ত করে ধরে নিও। যদিও আমরা নিচে একটা চকোলেটের বেসের নিচে দিয়ে রেখেছিলাম কেক স্পঞ্জটা শক্ত রাখার জন্য, তবুও সাবধানে কাজ করতে অসুবিধা নেই। এতটা এগিয়ে এসে যদি কেক পড়ে যায়, ভেঙে যায়, সেটা ভালো লাগবে না। কর্নার আমার হয়ে গেছে, বাকি দুটো কর্নার সেম এভাবেই আমরা করে নেব। আর যে পার্টটা মিডিল পার্টটা যেটা ফাঁকা থাকছে, সেই পার্টটা একটু ওয়েভি রাখবো, মানে স্পঞ্জটা দিতে দিতে যাতে কিছুটা রাউন্ড মনে হয়, সেই রকমভাবেই করে যাব। তোমরা দেখতে দেখতেই বুঝতে পারবে কোন শেপটার কথা আমি অ্যাকচুয়ালি বলছি। এরকম করে আগে ক্রাম কোটিংটা আমরা ঢেকে দিচ্ছি, কর্নারটা এরকম সুচলো রেখে, মিডিল পার্টটা ওয়েভি রেখে, এই যে এইভাবে
আর কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে। আমি হয়তো ভিডিওতে কিছুটা স্পিড বাড়িয়ে দিয়ে করছি বলে মনে হচ্ছে যে আমি স্পিডে করছি, একদমই না। কেকটা আমি খুবই আস্তে আস্তে করেছি, খুব সাবধানে করেছি, কারণ দেখে বুঝতে পারছো স্পঞ্জটা একটু নড়ছিল। যখন আমি এই কেকের পেস্টটা লাগাচ্ছিলাম তখন কিন্তু স্পঞ্জটা নড়ে নড়ে উঠছিল, এই জন্য আমি টার্ন টেবিল বেস দুটোই ধরে কাজ করেছি। তোমরাও সাবধানেই কাজ করবে, হয়ে যাবে। তোমরা দেখবে আমার থেকে আরও বেটার করেছো, বেটার আউটলুক আনতে পেরেছো, তো সেটাই আমার ভালো লাগবে। তো এরকমভাবেই আমি গাটা এরকম ওয়েভি করে দেবো আর কর্নারটা সুচলো রেখে দেবো। এই যে এভাবে এভাবে আস্তে আস্তে করে করে দিচ্ছি। কেকটা করতে করতে মনে হয়েছে নেক্সট স্টেপ কী করে করা উচিত বা করলে আরও কিভাবে ভালো লাগবে। আগে থেকে প্রি প্ল্যান ছিলাম না বা ডিটারমাইন্ডও ছিলাম না এইভাবেই করব। একটা আউটলুক মাথায় ছিল যে এইটা আমাকে বানাতে হবে। তারপরে করতে করতে মনে হয়েছে এটার সাথে এটা করি, ওটার সাথে ওটা করলে যদি ওটা হয়, তো আলটিমেটলি রেজাল্ট কিন্তু ভালোই এসছে। মানে আমি স্যাটিসফাইড, যেটা আমি চেয়েছিলাম সেটা এসছে, প্লাস কাস্টমারেরও খুব পছন্দ হয়েছে, ভালো ফিডব্যাক পেয়েছি। তো যাই হোক, কর্নারটা সুচলো এরকম করে দিয়ে মিডিল পার্টটা ওয়েভি রেখে একটা মাউন্টেনের শেপ আমরা নিয়ে আসব। তোমরা দেখতেই পাবে কোন শেপটা আমি বলছিলাম, সেটা আমি এখনই দেখাবো। তো এই পার্টটাও করে নেব, করে নেওয়ার পরে ফাইনালি আমার এই শেপটা চলে এসছে। দেখতেই পাচ্ছ যেটা বলেছিলাম সেটাই চলে এসেছে। কর্নারগুলো 4টে কর্নার সুচলো হবে, যেটা কেক বেসের কর্নার পার্ট ওইটাকে রেফারেন্স ধরেই করেছি। 4টে কর্নারে 4টে কর্নার পার্ট করেছি, আর মিডিল পার্টটা একটু ওয়েভি রেখেছি। এই যে আমাদের এই আউটলুকটা এসে গেছে। এটা কিছুক্ষণ ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে নামিয়ে নেওয়ার পরে হার্ড হয়ে যাবে ফ্রিজে রাখার পরে। এরপর ফ্রিজ থেকে নামিয়ে নেওয়ার পরে এবারে উপরে দিয়ে দেবো চকোলেট হুইপ ক্রিম, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা লেয়ারিংয়ের ক্ষেত্রে ইউজ করেছিলাম সেই সেম হুইপ ক্রিমই রেখেছি, তার সঙ্গে এক্সট্রা কোনো চকোলেটস বা ক্রিম অ্যাড করিনি। ওই ডেন্সিটির ক্রিমই আমার ঠিক ছিল, সেটাই দিয়েই আমি আস্তে আস্তে করে ক্রামগুলোকে ঢেকে দেবো। তোমরা চাইলে এখানে চকোলেট হুইপ ক্রিম নাও ইউজ করতে পারো, ডিরেক্ট তোমরা 1:2 রেশিওতে ডার্ক যে গানাশ হয় সেটাও ঢেলে দিয়ে এরকম করে শেপ নিয়ে আসতে পারো। তবে সেক্ষেত্রে কালারটা খুব ডার্ক হয়ে যায়, প্লাস কেকের ওয়েটটাও অনেকটাই বেড়ে যায়, কারণ ডার্ক গানাশ যত ঠান্ডা হবে, যত সেট হবে, কেকের ওয়েট ততটাই বেড়ে যাবে। আমার কেকের ওয়েট অতটাও কাস্টমারের দরকার ছিল না, যেটুকু মিনিমাম দরকার। তো আমার ফাইনাল কেকের ওয়েট 2.5 পাউন্ড মতন হয়েছিল। তো সেই জন্য আমি ওইটাও ইউজ করিনি ডার্ক গানাশ, ওয়েটটা নাহলে খুব বেড়ে যাবে বলে। আর এই কালারটাও আমার লাইট কালারের শেডই আমার দরকার ছিল। হয়ে গেছে কভারিং করা, এটাকে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো, ওভারনাইট হলে তো আরও ভালো, আরও ভালোভাবে সেট হয়ে যাবে। কিন্তু অবশ্যই কিন্তু সেটা উইদিন বক্সের বাইরে ওপেন ফ্রিজে কিন্তু কখনোই কেক রাখবে না ওভারনাইট। এবার নিয়ে নিচ্ছি অরিও বিস্কিট। অরিও বিস্কিটটার কি করব, ক্রিমটাকে সরিয়ে নিয়ে যে হার্ড পার্টটা রয়েছে সেটাকে আমরা মিক্সিতে এবার গ্রাইন্ড করে নেব। কেক নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভালোভাবে হার্ড হয়ে গেছে, হাতে চিপকে আসছে না, ক্রিমটা ভালো সেট হয়ে গেছে, যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। এরপর 2 রকমের বিস্কিট ক্রাম নিয়েছি, একটা অরিও, একটা গুড ডে, যে কোনো বাটারি বিস্কিট বা এরকম কালার শেডের হলেই হবে। এটা গ্রিন মস, তোমরা চাইলে গ্রিন কালারের স্পঞ্জও ইউজ করতে পারো। নর্মাল ভ্যানিলা স্পঞ্জের মধ্যে গ্রিন জেল কালার দিয়ে দিলেই এই কালারের স্পঞ্জ তোমরা পেয়ে যাবে। আমি এখানে মস করেছিলাম, তো তোমরা চাইলে গ্রিন স্পঞ্জ দিয়েও করে নিতে পারবে। এবার যে আমি অরিও বিস্কিটের ক্রামটা তৈরি করেছিলাম সেই বিস্কিট ক্রামটা এবার গায়ে গায়ে এরকম হালকা হাতে প্রেস করে দেব। বেশি জোরে চেপে করার দরকার নেই, কারণ অলরেডি কেক বাইরে নামানোতে সোয়েটিং হচ্ছিল, তো সোয়েটিংয়ের জন্য ওটা অটোমেটিকই হাতে টেনে নেবে। জোর করে চেপে চেপে করতে গেলে শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আমিও হালকা হাতেই প্রেস করেছি, আর যেহেতু ভালোভাবে ফাইনলি ক্রাস্ট করে নিয়েছি আমি অরিও বিস্কিটটা, তাই খুব একটা উঁচু নিচু বা অসুবিধা হয়নি আমার করতে গিয়ে। আমার এই কালার শেডের কম্বিনেশনটা ভালো লেগেছিলো বলে আমি 2 রকমের বিস্কিট ক্রামটা নিয়েছি। তোমরা চাইলে একটা কালারও নিতে পারো, মানে আদারওয়াইজ আইদার অরিও বিস্কিট নিলে আর গুড ডে বিস্কিট নিলে, যে কোনো একটা কালার, কারণ মাউন্টেন তোমরা নিজেরাও জানো যে কি কালারের হয়। তো লাইট ব্রাউনও হয়, ডার্ক ব্রাউনও হয়, পুরোটাও গ্রিনারি রাখতে পারো, সেটা পার্সোনাল চয়েস। আমি এখানে দুটো কম্বাইন করে করব বলেই
আমি দুটো বিস্কিট ক্রাম্ব তৈরি করে নিয়েছি। তো যাই হোক, এভাবে অল ওভার আমি ছড়িয়ে দেব, যেখানে যেখানে আমার ক্রিমটা রয়েছে সেটা ঢেকে দেব। খুব বেশি দেব না, ভেতর থেকে যাতে কিছুটা ব্রাউনিশ কালারটাও দেখা যায় সেরকমভাবে কিছুটা রেখে রেখেই করব। এখানে আমার অলমোস্ট হয়ে এসছে। বেসটা খুব এই কেকটা করতে গিয়ে যেটা দেখলাম, বেসটা প্রচুর মানে মাঝে মাঝে থেকেই মানে খুব নোংরা হয়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছ এখানে বিস্কিট ক্রাম্ব পড়ছে, তখন চকোলেট ক্রিম পড়ছে। তো সেটাকে পরিষ্কার করে নিয়ে কাজ করতে হবে। পরিষ্কার থেকে কাজ করতে নিজেরও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি এবার গুড ডে বিস্কিটের ক্রাম্বটাও র্যান্ডামলি ছড়িয়ে দেব। এরকম একটা এফেক্ট এসছে। পরিষ্কার করে নিই, কারণ ভীষণ এলোমেলো হয়ে গেছে চারপাশটা। পরিষ্কার করে নিয়ে আবার ব্যাক টু মাই টার্ন টেবিলে চলে এসেছি আবার। এবার নিয়ে নেব একটা বড় স্কিওয়ার্স বা টুথপিক, সেটার পেছন পার্টটা দিয়ে এরকম করে একটা ইমপ্রেশন আমরা ফেলে নেব। ইমপ্রেশন তোমরা ফেলে নাও নিতে পারো, তোমরা ডিরেক্টই ওপর থেকে চকলেটসটা গড়িয়ে দিতে পারো লাভা এফেক্ট আনার জন্য। আমার মনে হলো যেন একটু ইমপ্রেশনটা নিয়ে নিই, তাহলে লাভাটা একটু ভেতর পার্ট থেকে গড়িয়ে পড়ছে মনে হবে। পুরোটাই নিজের কল্পনা থেকে করা, তো এটা নিজের ইনভেন্ট বলতে পারো, সেভাবেই করেছি। তো যাই হোক, স্কিওয়ার্স দিয়ে এভাবে আগে একটা আউটলাইন করে নিচ্ছি। খুব বেশি চেপে করার দরকার নেই, যাতে ক্রাম্ব কোটিংটা বেরিয়ে চলে আসে। মানে হালকা হাতে যতটা প্রেস করলে তুমি একটা দাগ, একটা ডিপ মার্ক দেখতে পাও, সেরকমভাবে করে নিলেই হয়ে যাবে। তো এই যে একটা ভেইন টাইপের এফেক্ট আসবে, এটা চারটে দিকই সমানভাবে আমি করে নিয়েছি। কেকটা তৈরি করতে একটু সময় সাপেক্ষ, কিন্তু আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা খুব মানে স্যাটিসফাইং, ভালো লেগেছে আমার আর কি। এখানে নিয়ে নিয়েছি হোয়াইট গানাশ 1:1 রেশিওতে। খুব একটা ঘন করব না, যেহেতু এটা আমরা অ্যাজ এ লাভা ইউজ করব। সেটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। একটা অরেঞ্জ শেড করব, একটা ইয়েলো শেড করব। তোমরা চাইলে ইয়েলো অ্যান্ড রেড শেডের দুটো কম্বাইন করতে পারো। এখানে দিয়ে দিলাম 2 ড্রপ ইয়েলো ফুড জেল কালার। এখানে দেবো 2 ড্রপ ইয়েলো অ্যান্ড 1 ড্রপ রেড জেল কালার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, কালারটা সব জায়গায় যাতে সমানভাবে বোঝা যায়। এটা পুরো ব্রাইট একটা ইয়েলো এসছে, লাভা যেহেতু, তো ইয়েলো রেড, আদারওয়াইজ ইয়েলো অরেঞ্জ, এই শেডটাই ভালো লাগে দেখতে ব্রাউনের মধ্যে। আর অরিজিনালি এটাই হয়, ভালো লাগার থেকেও বড় কথা এটাই হয়ে থাকে, ফায়ারের কালার এটাই হয়ে থাকে। তো সেই জন্য একটা অরেঞ্জ শেড নিয়েছি আর একটা ইয়েলো। কনসিস্টেন্সিটা এরকমই হবে, রানিং কনসিস্টেন্সি, মানে খুব ঘন করব না, কারণ আমি প্রথমেই বললাম লাভাটা সাইড দিয়ে গড়িয়ে পড়ছে, সেটার জন্য দরকার। প্লাস কেকটা কাট করলে যাতে মিডিল পার্ট থেকে চকলেটসটা গড়িয়ে আসে। এখানে কিছুটা পার্ট দিয়ে দেব অরেঞ্জ গানাশ, আর এদিকে দিয়ে দিচ্ছি ইয়েলো। এই যে পুরোটা ভর্তি করে দেওয়ার দরকার নেই, ওপর থেকে ভিজিবল যখনই হয়ে যাবে সেই অবস্থায় থেমে গেলেই হয়ে যাবে। সাইডে যেটা করেছি, শ্যুট করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি ওই গ্রিন এডিবল মসটা কিছুটা ছড়িয়ে একটা রিয়েলিস্টিক এফেক্ট আনার চেষ্টা করেছি, যেটা থাকে পাহাড়ের গায়ে গ্রিনারি এলোমেলোভাবে, সেইটা। তো সেটা এবার একটা পাইপিং ব্যাগে আমি গানাশটাকে ভরে নিয়ে যে ইমপ্রেশনটা আমি আগে রেডি করে রেখেছিলাম সেই বরাবরই আমি দিয়ে দিচ্ছি। আর একদম আপার পার্টটা পুরোটা ঢেকে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ গানাশ ছড়িয়ে দেব, আস্তে আস্তে ছড়াবো। আর এখানে আমার ছড়ানো হয়ে গেলে এবার আমি বেসে দিয়ে দিচ্ছি এডিবল গ্লু দেব। যে জায়গাটুকু ফাঁকা আছে এরকম এই মসটাকে মিক্সার গ্রাইন্ডারে ক্রাশ করে নিয়ে এবার এটাকে ছড়িয়ে দেব। তোমরা চাইলে এখানে মানে মস বা গ্রিন স্পঞ্জ যেটাই নাও না কেন, সেটাকেই টুকরো টুকরো করে বসিয়ে দিতে পারো, মিক্সিতে গ্রাইন্ড না করলেও চলবে। আমার এখানে মনে হয়েছে একটু এফেক্ট আনার জন্য, যেহেতু কেকটা ছোট তাই ওটা থাকলে বেশি উঁচু উঁচু লাগতো, তাই এরকম একটা প্লেন এফেক্টের জন্য আমি একটু মিক্সিতে হালকা গ্রাইন্ড করেছি, পুরো মিহি করবে না, করলেও হালকা। হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে। এরপরে যেটা করেছি, একটু হোয়াইট আর গ্রে কালারে ফন্ডেন্ট দিয়ে স্টোন বসিয়ে দিয়েছি, সেটা পরে করেছি ডেলিভারির আগে। আশা করি তোমাদের ভালো লেগেছে কেকটা। যদি ভালো লেগে থাকে প্লিজ জানাতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তবে আসি, ওকে বাই।